চলেন স্টার্ট করি। আমরা কোনো সমস্যা নেই, চলেন, আপনাদের 10 মিনিট রাখা দরকার কোয়েশ্চেনের সলভিংয়ের জন্য। ওকে, রিডাইরেকশনের প্লাগইনটা কারো ওয়েবসাইটে কাজ করছে না বলে দিচ্ছি। নিজম ভাই চুল দেখাচ্ছে। ওকে, আমি অফ করে দিচ্ছি, ঠিক আছে? আপনাদের সবার তো ভিডিও অফ করা। ডোমেইন হোস্টিং ভালো কোন কোম্পানির? নেমচিপ থেকে নিতে পারবেন। আমার সাথে কথা বলতে চান? 2টা প্রশ্ন। পুরো সাইটকে নতুন ডোমেইনে কীভাবে রিডাইরেকশন করবেন দেখাই দিচ্ছি আজকে। এসএসএল নিয়ে বলবো আজকে, ঠিক আছে? এসএসএল নিয়ে আজকে বলবো। ডোমেইন হোস্টিং নেমচিপের ভালো, হোস্টেঞ্জার থেকেও নিতে পারবেন। ক্যানোনিক্যাল টেক্সটটা একটু বোঝাই দিয়েন। ক্যানোনিক্যাল টেকটা একটু কেন মাহমুদুল ভাই, পুরোটাই বোঝাই দিব, বাট আপনি কোন জায়গাটা বোঝেন নাই ক্যানোনিক্যাল টেক্সের বলেন। এত সুন্দর করে এক্সপ্লেন করার পরেও র্যাঙ্ক ম্যাথ ইউজ করতে সাজেস্ট করে, বাট একটা সাইটে বেশ কিছু ইস্যু হলে যেটার একটা ইউজটা র্যাঙ্ক ম্যাথে সলভ করা হবে, একটা প্লাগইন ইউজ করবেন, ঠিক আছে? একটা প্লাগইন ইউজ করবেন। মার্কেট প্লেসকে আপনি দেখাই দিবেন, অফকোর্স। এসইও নিয়ে ইউটিউবে কিছু ভিডিও দেখার সময় সি ব্লক ইস্যু দেখা যাচ্ছে। আলোচনা থেকে একটি আইপি থেকে যখন ওয়েবসাইট হোস্ট করা হয়, একটির সাথে অপরটির ব্যাকলিঙ্ক করা থাকে। তো আমাদের হৃদয় ভাই আমাদের গুরু, এবং না, আমি সি ব্লক ইস্যু তো গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর না, ঠিক আছে? এটা ওয়েবসাইটের ইন্টারনাল ইস্যু। এক্সক্লুড ফ্রম দ্য লগ, যারা লগ ইন করা আছে এগুলা থেকে বের করে দিবে, ঠিক আছে? এটা মানে হলো যারা লগ ইন করা আছে তাদের এখান থেকে বের করে দেবে। অ্যান্ড নিজম ভাই সাইট ব্যাকআপ কীভাবে নেয়? আপড্রাফট থেকে নিতে পারবেন, বাট এটা ওইভাবে ভালো করে কাজ করে না। আমি আপনাদের নতুন একটা ভিডিও করে দিব, ঠিক আছে? ভাই অফ টপিক্স কোয়েশ্চেন, র্যাঙ্ক ম্যাথ খুব প্রবলেম করে, সো র্যাঙ্ক ম্যাথ ইউজ করা কি অ্যাভয়েড করব? র্যাঙ্ক ম্যাথের অল্টারনেটিভ ইউজ করবেন যদি সমস্যা হয়। মেক শিওর ইউ আর ইউজিং HTTPS, আজকে দেখাই দিব। ফাইন্ড অ্যান্ড ফিক্স স্ক্রল ইরোর্স, ইমপ্রুভ ইউর সাইট স্পিড নিয়ে নেক্সট ক্লাস করব। গুগল অ্যানালাইটিক্সটাও আমি আপনাদের রিসোর্স দিয়ে দিব। অ্যানালাইটিক্সটার গত কয়দিন আগেও ক্লাস নিয়েছিলাম, সো এটা আপনারা দেখে নেবেন। গুগল অ্যানালাইটিক্সের আহামরি কোনো কি নাই, আপনারা দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে? ওয়েবসাইট ইজ অ্যাক্সেসেবল ফর ওয়ান ডোমেইন, চেক টেম্পোরারি 302 রিডাইরেক্ট, 404 ইরোর, এগুলো দেখাইছি আমি। টেকনিক্যাল এসইও অডিট, ফ্রি টুলস, টেকনিক্যাল এসইও অডিট উইথ স্যামরাশ, দুইটাই দেখাবো আপনাদের। কেমন? এখনও তো টেকনিক্যাল এসইও শেষ করি না সাহেল ভাই। ভাই যদি ক্লায়েন্ট আমার কাছে আছে তাহলে অলরেডি সে কিওয়ার্ড রিসার্চ করে কন্টেন্ট পাবলিশ করে আসবে। এখন তো টার্গেটেড কিওয়ার্ডগুলা, বাকি যে পেজগুলো আছে, টাইটেল টার্গেটেড কিওয়ার্ড শিট দিয়ে কি অন পেজ এসিও করবো, নাকি আমি একটা লো কম্পিটিটিভ কিওয়ার্ড চুজ করব? এগুলো আমরা পড়ে জানি ভাই, ঠিক আছে? কোন কিওয়ার্ড কীভাবে চুজ করব। পেজ রিডাইরেক্টের ক্ষেত্রে নষ্ট হওয়া ইম্পর্টেন্ট পেজের রিলেভেন্ট পেজ না থাকলে কি করা যাবে? হোম পেজের সাথে করে দিবেন। এটা কি নর্মাল? অবশ্যই নর্মাল। 222 এর এগেনস্টে 302টা ক্লিক অনেক নর্মাল ভাই। ব্লু হোস্ট ডোমেইন এন্ড হোস্টিং কেমন হবে? ভালো। ভাই আমি খেয়াল করি নাই। ওকে, বারবার একটা দিচ্ছেন কেন? অন পেজ এসইওতে ইন্টারনাল এক্সটার্নাল ব্যাকলিঙ্ক রিলেটেড কিওয়ার্ডের সাথে করব। ব্যাকলিঙ্ক রিলেটেড কিওয়ার্ডের সাথে করবেন কেন? রিলেটেড কিওয়ার্ডের সাথে করবেন না। ইন্টারনাল এক্সটার্নাল দেখাইছে। বাংলা ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড দেখাইছিলাম বাংলা ইউজে। ব্রেড কামস দেখাবো, অ্যাডমিনটা রিপ্লাই দেয় না। কি করবেন? অ্যাডমিনটা রিপ্লাই দেয় না। কোন কোয়েশ্চেনের জন্য অ্যাডমিনটা রিপ্লাই দেয় নাই বলেন তো? অ্যাডমিনদের মেনশন করার পরে সব অ্যাডমিনদের মেনশন করছিলেন, তারপরে রিপ্লাই পান নাই? যদি এইরকম হয় তাহলে অবশ্যই ভাই এইটার দায় আমি নেব। যদি সব অ্যাডমিনদের রিয়েক্ট করার পরেও আপনি রেসপন্স না পান তাহলে এটার পুরো দায় আমার থাকবে। আপনি আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ইনশাআল্লাহ আমি আপনার এটা সলিউশন দিয়ে দিব, ঠিক আছে? সলিউশন দিয়ে দিব। ক্লায়েন্ট প্রজেক্ট পাওয়ার ফার্স্ট স্টেপ এখন টেকনিক্যাল এসইওতে এসে বলবো। ফার্স্ট ক্লায়েন্ট পাওয়ার ফার্স্ট স্টেপস।
ওকে, চলেন আজকে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো। প্রথম যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো, চলেন আমরা একটু টেকনিক্যাল এসইওর দিকে চোখ রাখি, যে আমরা টেকনিক্যাল এসইওর কী কী কাভার করলাম এখন পর্যন্ত আর কি কি কাভার করি নাই, এবং এইটা আমরা আজকে কাভার করব। তো আমরা যদি টেকনিক্যাল এসইওর চেকলিস্টে যাই, আমি এসইএম রাশেরটাকে ওপেন করছি, ঠিক আছে, আমি এসইএম রাশেরটাকে ওপেন করছি, আমি এইচরিফসেরটাকেও ওপেন করছি, এবং এই দুইটা টুলসেরই টেকনিক্যাল এসইওর চেকলিস্ট দেখাচ্ছি, এবং আমি একটা চেকলিস্ট আপনাদের দিয়ে দিয়েছিলাম, এই চেকলিস্টটাও আমরা ফলো করব, ঠিক আছে। প্রথমে আমরা এসইএম রাশেরটা ইউজ করি, বলতেছে মেড শিওর ইউ আর ইউজিং HTTPS। দেখেন HTTPS একটা র্যাঙ্কিং সিগন্যাল 2014 সাল থেকে। তো হৃদয় ভাই HTTPS জিনিসটা মূলত কি আর কিভাবে ইউজ করে, ঠিক আছে। যদি আমি একটা ওয়েবসাইটে যাই, ধরেন ডাইন ইন্ডাস্ট্রিজ, এটা একটা, ওই যে ধরেন আমি এইখানে গেলাম, এই একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে দেখেন নট সিকিউর দেখাচ্ছে। এখন এইটা নট সিকিউর দেখানোর কারণ হলো এখানে SSL জিনিসটা ইমপ্লিমেন্ট করা হয় নাই, এবং SSLটা শুধুমাত্র আপনাকে আপনার ডোমেইন এবং হোস্টিং প্রোভাইডাররা দিয়ে থাকে। এইটার জন্য তারা ইয়ারলি একটা চার্জ নেয়। আমরা যারা এসইও এক্সপার্ট আছি বা আমরা যারা এসইওর জন্য কাজ করি, যখন আপনি এই ইস্যুটা দেখবেন তখন আপনার কাজ হলো আপনার ক্লায়েন্ট যেখান থেকে ডোমেইন এবং হোস্টিং নিছে তাদের সাথে কন্ট্রাক্ট করা বাই লাইভ চ্যাট। যদি ক্লায়েন্ট কন্ট্রাক্ট করতে পারে দ্যাট উইল বি ওকে, অথবা আপনি নিজে কন্ট্রাক্ট করবেন লাইভ চ্যাটে অথবা কন্ট্যাক্ট সাপোর্টে গিয়ে, তারা আপনাকে SSLটা ইনস্টল করে দিবে। অ্যারাউন্ড £2 থেকে £9 মতো, $2 থেকে $9 মতো তারা ইয়ারলি চার্জ করে। এইটাকেই বলা হয় HTTPS এবং এইটাকেই বলা হয় SSL। সলিউশন কি হৃদয় ভাই? সলিউশন হলো যারা ডোমেইন এবং হোস্টিং দিছে তারাই SSL এর লাইবিলিটিস রাখে। 98% ওয়েবসাইটে অটোমেটিকভাবে SSL থাকবে। SSL ইস্যু ছাড়া কোনো ইস্যু সহ কোনো ওয়েবসাইট আসে না, এবং আমার এই ক্লায়েন্টের SSLটার 1 বছর মেয়াদ শেষ হয়ে গেছে, সামহাউ সে রিনিউ করে নাই, যার জন্য এই জিনিসটা হচ্ছে, এবং আমি তাকে বলে দিয়েছি সলভ করার জন্য। আমি কি SSL জিনিসটা বুঝাইতে পারছি ফ্রম দ্য ভেরি বিগিনিং টু এন্ড পর্যন্ত? SSL জিনিসটা বুঝতে পারছেন? SSL জিনিসটা কোথা থেকে আসে, কেন এবং কী জন্য লাগে? দ্য নেক্সট স্টেপ হলো, আমি যদি এইখানে যাই, যাওয়ার পরে যদি আমি নেক্সট যে সেগমেন্ট আছে, যে আমরা সাইট অডিটটা দেখব এখান থেকে, ঠিক আছে। দেখেন চেক ফর ডুপ্লিকেট ভার্সন অফ ইউর সাইট ইন গুগল ইন্ডেক্স। যদি দেখেন আপনার ওয়েবসাইটের এই ধরনের ভার্সন ইন্ডেক্স হয়ে আছে গুগলে, ঠিক আছে, আপনি সাইট কোলন দিয়ে দেখলেন, ধরেন এই ওয়েবসাইটে গেলেন, যাওয়ার পরে আপনি সাইট কোলন দিয়ে দেখলেন যে আপনার ওয়েবসাইটে ডুপ্লিকেট ভার্সন ইন্ডেক্স হয়ে আছে। ধরেন এই যে দেখেন HTTPA ইন্ডেক্স করা আছে, আপনি দেখলেন এই সেম পেজের জন্য HTTPS ভার্সনও ইন্ডেক্স করা আছে। ধরেন আপনি দেখলেন সেমভাবেই এটা আবার ইন্ডেক্স হয়েছে এবং এইখানে HTTP দেওয়া, সেম টাইটেল, সেম পেজ, সেম সব কিছু। তখন আপনি HTTPটাকে জাস্ট HTTPS এর সাথে রিডাইরেক্ট করে দিবেন। দিস ইজ দ্য সলিউশন। কারণ ট্রাই করবেন আপনার ওয়েবসাইটের জাস্ট একটা ভার্সনই যেন গুগল ইন্ডেক্স হয়, সেটা HTTPS এর সাথে www. থাকুক না থাকুক ডাজন্ট ম্যাটার, বাট চেষ্টা করবেন একটা ভার্সন যেন ইন্ডেক্স থাকে। এই জিনিসটা কি বুঝাইতে পারছি নাকি এখনও আপনারা বুঝেন নাই? জাস্ট আমাকে মেক শিওর করেন ভাই বুঝতে পারছি, ভাই বুঝি নাই। জাস্ট দুইটা জিনিস আমাকে একটু মেক শিওর করলেই হবে। ওকে, তারপরের আমাদের যে চেকলিস্ট, ফাইন্ড অ্যান্ড ফিক্স স্ক্রোল এরর্স। দেখেন যদি কোনো কারণে ক্রোল না হয়, ধরেন আপনার এই জিনিসটা কি, এই জিনিসটা কিভাবে করতে হয়, ধরেন আপনার ওয়েবসাইটের প্রতিটা পেজ ইন্ডেক্সিংয়ের আমি দেখাই দিছি প্রসেস। এখন আপনি পুরো জিনিসটাকে ইন্ডেক্সিংয়ের জন্য করছেন, করার পরে সামহাউ একটা পেজ অথবা একটা পোস্ট ইন্ডেক্স হচ্ছে না, ঠিক আছে। এই পেজ অথবা পোস্ট যদি ইন্ডেক্স না হয়, আপনি URL ইন্সপেকশনে যাবেন, ইন্ডেক্সের জন্য রিকোয়েস্ট করবেন, এবং URL ইন্সপেকশনে যাওয়ার পরে আপনাকে এখানে ইস্যু দেখাবে
ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় নো ইন্ডেক্স ইস্যুর জন্য এটা হতে পারে, এবং আপনাকে এই জন্যই বলছে ফাইন্ড এবং ফিক্স দ্য ক্রোল ইরোর্স। যদি কোনো কারণে ক্রোলার না আসতে পারে আপনার ওয়েবসাইটে, মেক শিওর করেন যেন ক্রোলার ঠিকঠাকভাবে আসতে পারে। সামহাও যদি নো ইন্ডেক্স ইস্যু থাকে, যদি পেজটা রেসপন্সিভ না থাকে, যদি robots.txt-কে ডিসঅ্যালাউ করা থাকে, তিনটা জিনিসই আমি আপনাদের অলরেডি বুঝাই দিছি। দ্যাটস ইট। বুঝতে পারছেন নাকি এখনো কনফিউশনে আছেন? কে জানে মানুষ টেম্পোরারি কখন করে। সামিনা আপু, আমি না কালকে বললাম রে বোন, আপু কালকে না বললাম কখন আমরা 302 করি, কখন আমরা 301 করি, এত সুন্দর করে শিটও দিয়ে দিলাম, শিটও লিঙ্কও দিলাম। HTTPS এর ইন্ডেক্সটা আবার বোঝাবো। আপনার একটা ওয়েবসাইটের অনেকগুলা ভার্সন থাকতে পারে, ঠিক আছে? চলেন চলেন, অফকোর্স, ওয়াই নট ম্যান, অফকোর্স, লেটস গো। আপনার একটা ওয়েবসাইটের 4টা ভার্সন থাকতে পারে, ঠিক আছে? 4টা ভার্সনের মধ্যে এটা খুব কমই হয়। ধরেন আপনার 4টা ভার্সন, অনেক আগে আপনি HTTP দিয়ে ওয়েবসাইট রেডি করে ইনস্টল করে দিয়েছিলেন। এখন যদি এই ভার্সনটা ইন্ডেক্স থাকে, ধরেন এই ভার্সনটা আপনার ইন্ডেক্স আছে সামহাউ, তারপরে আপনার এই ভার্সনও এখন ইন্ডেক্স হয়ে গেছে, ঠিক আছে? HTTP ভার্সনও ইন্ডেক্স হয়েছে, HTTPS ভার্সনও ইন্ডেক্স হয়েছে। হতে পারে আপনার ওয়েবসাইটের 2টা ভার্সন, এইখান থেকে যে কোনো 2টা ভার্সন ইন্ডেক্স হয়ে গেছে। আপনি সাইট কোলন দিয়ে চেক করে দেখলেন এইখানে আপনার এই ওয়েব পেজের সাথে সেম ওয়েব পেজের এখানে দেখেন HTTP আছে, এখানে দেখবেন HTTPS সহ যদি ইন্ডেক্স হয়ে যায়, হয় না, 0% চান্স আছে, ঠিক আছে? কখনোই হয় না, বাট যদি হয়ে যায় তাহলে স্যামরাশ বলে, বা যারা এক্সপার্ট লেভেলের আছে তারা বলে একটা ভার্সনকে তুমি রিডাইরেক্ট করে দাও মেইন ভার্সনের, কারণ একই বনে 2 ভাগ থাকতে পারে না। আপনার যে পেজটাকে ভালো লাগে, যে পেজটা আপনার কাছে অথেন্টিক মনে হয়, এইটার সাথে রিডাইরেক্ট করে দেন। এইটাই জাস্ট বুঝাইতে পারছি হৃদয় ভাই অ্যান্ড আলামিন ভাই? বুঝতে পারছেন? ওয়াও, দুইজন একদম সেম কপি পেস্ট সেম টেক্সট করলেন কিভাবে? বুঝতে পারছেন? ক্রলিং ইরোরটা বুঝতে পারছেন? ক্রলিং ইরোরটা বুঝতে পারছেন? না তেমন কোনো 16 নম্বরটা বোঝেন নাই? ক্যানোনিক্যাল অটোমেটিকভাবেই থাকবে, ঠিক আছে? ক্যানোনিক্যালটা অটোমেটিকভাবেই থাকবে। না, একটা ইন্ডেক্স হবে, একটা ডিলিট করে দিবেন। না, ইন্ডেক্স থাকে না, রিমুভ করে দিবেন। রিডাইরেকশন আর কি দিয়ে করবেন ভাই? রিডাইরেকশন প্লাগইন দিয়েই করবেন। ওকে, ফাইন্ড অ্যান্ড ফিক্স স্ক্রোল দেখাচ্ছি। ইমপ্রুভ ইউর সাইট স্পিড। আমরা আগামীকালকে এই পুরো জিনিসটাকে কভার করব। সাইট স্পিড জিনিসটা কি, সাইট স্পিড জিনিসটা কেন আসে, স্পিডে কেন ইস্যু হয়, আমরা ফ্রিতে কিভাবে এটাকে স্পিড আপ করতে পারি একটা ওয়েবসাইট, এবং পেইডভাবেও কিভাবে করতে পারি, এটা আমি দেখাবো, ঠিক আছে? এটাও কিন্তু একটা র্যাঙ্কিং ফ্যাক্টরের মধ্যে পড়ে। তারপরে আরও একটা জিনিস আসে, যেটা হলো ফিক্স ব্রোকেন ইন্টারনাল অর আউটবাউন্ড লিঙ্কস। গতকালকের ক্লাসে আমি একদম বুঝাই দিছি পুরো জিনিসটা, ঠিক আছে? পুরো জিনিসটা আমি বুঝাই দিছি। দেন ফাইন্ড অ্যান্ড ফিক্স এইচটিটিপি। দেখেন এই এইচটিটিপি লিঙ্কসটা একটু আগে বুঝাই দিছি, এটা খুব কম আসবে, আসবেই না বলতে পারেন, ঠিক আছে? এই এইচটিটিপি ভার্সনটাকে এইচটিটিপিএসে কনভার্ট করা, এবং এইটা আসবে না, যদি আসে তাহলে আপনারা রিডাইরেক্টের মাধ্যমে একটু আগে যেভাবে দেখাইছি সলভ করবেন। মোবাইল ফ্রেন্ডলি কি না আপনার ওয়েবসাইটটাকে প্রথমে আপনি চেক করবেন। তো এইটা চেক করার জন্য আপনি কি যাবেন, প্রথমে এখানে সার্চ করবেন মোবাইল ফ্রেন্ডলি টেস্ট,
ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। যখনই আপনি কোনো একটা প্রজেক্ট পাবেন, এই প্রজেক্টটাকে আগে মোবাইল ফ্রেন্ডলি টেস্ট করে নেবেন। ধরেন আমার এইটাই ওয়েবসাইট, আমি Ctrl+C দিয়ে কপি করলাম, কপি করার পরে আমি এখানে এনে এটাকে পেস্ট করে দিলাম, পেস্ট করার পরে আমি টেস্ট ইউআরএলে ক্লিক করলাম। জাস্ট আমার যে বাইসাইকেলটা আছে আমি জাস্ট এটাকে ভেরিফাই করে দিলাম। ভেরিফাই করার পরে আপনার যদি মোবাইল ফ্রেন্ডলি হয় তাহলে তো অফকোর্স এটা মোবাইল ফ্রেন্ডলি আসবে। এখানে কোনো ওয়েবসাইট এখন পর্যন্ত এরকম খুব কম হয় যে মোবাইল ফ্রেন্ডলি না, কারণ যারা ডিজাইন করে তারা যারা এলিমেন্টর দিয়েও যদি ডিজাইন করে, কাস্টম থিম দিয়েও যদি করে, তাহলে এটাকে রেসপন্সিভ করতে হয়, এটা তাদের রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে। এই যে দেখেন পেজ ইজ অন ইউজেবল অন মোবাইল, যদি সামহাও না হয় তাহলে আপনি বলবেন যে আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি না, মোবাইল ফ্রেন্ডলি করতে হবে, ভালো একজন ডেভেলপার ও ডিজাইনারকে হায়ার করে আপনি করেন। এখন আপনাকে যদি বলে তুমি করে দাও, তাহলে এইটার জন্য আপনি একটা এডিশনাল চার্জ নেবেন। যে কোনো ওয়ার্ডপ্রেস ডেভেলপারকে এই কাজটাকে ড্রপ করবেন, সে আপনাকে করে দেবে। আপনি এখান থেকে চাইলে 10, 20, 30 পাউন্ডস পর্যন্ত প্রফিটও নিতে পারবেন। ঠিক আছে, তো এইটা দেখে নেবেন পেজটা মোবাইল ফ্রেন্ডলি কি না। বুঝাইতে পারছি হোয়াট ইজ পেজ মোবাইল ফ্রেন্ডলি? বুঝাইতে পারছি কিভাবে চেক করবেন, কিভাবে এটাকে সলিউশন করবেন, কিভাবে সলিউশন করবেন, এতটুকু বুঝতে পারছেন? ওকে, তারপরের যে জিনিসটা আসে সেটা হলো ইউজ অ্যান এসইও ফ্রেন্ডলি ইউআরএল স্ট্রাকচার। এইটা কিভাবে ইউজ করতে হয় দেখেন, আপনার যে ওয়েবসাইটের এসইও ফ্রেন্ডলি স্ট্রাকচার আছে, এইটা আপনার ওয়েবসাইটে আমি যদি যাই, এসইও এজেন্সি টিম, ধরেন আপনি একটা ওয়েবসাইটে গেলেন, আমি ওয়েবসাইটে দেখাই দিচ্ছি, কারণ আমি আজকে যাচ্ছি পুরো জিনিসটাকে কভার করে দেন আপনাদের পেজ স্পিড এবং আমরা অডিটে যাতে। এখন আপনি যদি দেখেন আপনার ওয়েব ইউআরএলের মধ্যে এরকম PHP 12 পেজ নাম্বার 1 2 3 এরকম চলে আসে, তাহলে আপনি ড্যাশবোর্ডে যাবেন, যাওয়ার পরে আপনি সেটিংয়ে যাবেন, সেটিংয়ে যাওয়ার পরে আপনি যাবেন হলো পারমালিংসে, এবং পারমালিংসে গিয়ে এই লিঙ্কটাকে জাস্ট পোস্ট নেমে করে দিবেন। তাহলে আপনি যেটা টার্গেটেড কিওয়ার্ড দিবেন এইটা অনুযায়ী হয়ে যাবে, কারণ এই প্লেন, ডে নেম, মান্থ নেম, নিউমেরিক, কাস্টম স্ট্রাকচার এই জিনিসগুলো ইউজ না করে জাস্ট পোস্ট নেম ইউজ করবেন। বুঝাইতে পারছি একটা এসইও ফ্রেন্ডলি ইউআরএল স্ট্রাকচার কিভাবে করতে হয়? এসইও ফ্রেন্ডলি ইউআরএল স্ট্রাকচারটা আসলে কিভাবে করতে হয়? ওকে, তারপরে দেখি টেকনিক্যাল এসইওর পরের লিস্ট, অ্যাড স্ট্রাকচার ডাটা স্কিমাটা বুঝাইছি আপনাদের। চেক ইউর সাইট ক্রল ডেপথ, ঠিক আছে, ক্রল ডেপথটা আপনাকে দেখতে হবে। এটা বলতে বোঝায় যে আপনার ওয়েবসাইটে কতগুলা ক্লিক আসছে, ঠিক আছে, কতগুলা ক্লিক আসছে, এবং এই ক্লিকগুলাকে আপনি কি করবেন, মনিটর করবেন। এটা আপনারা গুগল সার্চ কনসোল দিয়ে ইজিলি করতে পারবেন, অথবা আমরা যখন এটা দিয়ে অডিট দেখব তখন আপনি এই অডিট দিয়ে দেখতে পারবেন। ঠিক আছে, আমরা অডিট করার সময় দেখে নেব এটা। চেক টেম্পোরারি 302 রিডাইরেক্ট, যদি কোনো রিডাইরেকশন সেট করা থাকে যেটা টেম্পোরারি, এটা কিন্তু আপনার সাইটের ক্ষেত্রে একটা ইস্যু ক্রিয়েট করে রাখে। ঠিক আছে, কারণ আপনি গুগলকে বুঝাচ্ছেন যে এটা আমি টেম্পোরারি করছি। ঠিক আছে, ধরেন আপনি টেম্পোরারি করে ভুলে গেছেন, 302 রিডাইরেকশন করে টেম্পোরারি করে ভুলে গেছেন। কেমন? ধরেন আপনি 302 রিডাইরেকশন করছিলেন 3 থেকে 4 মাস আগে, রিডাইরেকশন জিনিসটা কিন্তু ভালো না। এখন আপনি যে করছেন 302, এটা এখনও পড়ে আছে, বাট আপনি কিন্তু সিগন্যাল দিয়েছেন গুগলকে আমি টেম্পোরারি করছি, আই উইল ব্যাক দেয়ার, আমি এখানে আবার ফিরে আসবো। তো এই যে জিনিসটা আছে এটা হলো একটা ইস্যু, আপনি এটাকে বের করতে পারবেন SEMrush দিয়ে। বের করে এটাকে হয় রিমুভ করে দিবেন ওর 301 রিডাইরেক্টে কনভার্ট করে নেবেন। বুঝাইতে পারছি 302 রিডাইরেক্ট জিনিসটা কি? আপনি ভুলক্রমেই করছেন, আপনি কিন্তু যখন 302 রিডাইরেক্ট করেন আপনি বলে দিচ্ছেন আমি টেম্পোরারি করছি, আই উইল ব্যাক এগেইন। সো এইটাই আর কি। ওকে, তারপরে যদি আমরা নেক্সট স্টেপে যাই, ফাইন্ড অ্যান্ড ফিক্স রিডাইরেক্ট চেঞ্জ অ্যান্ড লুপস। এই রিডাইরেক্ট চেঞ্জটা আমি বুঝাই আপনাদের। ধরেন আমরা সামটাইমস কি করি, ধরেন একটা ওয়েবসাইটের সাথে ধরেন এই ইউআরএল এ আছে, আমরা এই ইউআরএল এর সাথে বি এর রিডাইরেক্ট করে দিলাম। ঠিক আছে, তাহলে এই এটা আর ভিজিবল হলো না, বিটা ভিজিবল হলো। দেন আমরা বিটাকেও মাঝে মধ্যে, খুব কম হয়, এটা হয় না, তারপরও সিটের সাথে করে দিলেন, মানে আপনার মেইন ইউআরএল ছিল এ, আপনি এটাকে ইউজ করছেন না, ধরেন অ্যাবাউট দিস কোম্পানি, এটাকে নতুন ইউআরএলে শিফট করছেন অ্যাবাউট আছে।
এখন আপনি এই বিটাকে আবার সিটাকে সাথে করে দিয়েছেন। সো যদি এইরকম চেইন লোবস থাকে তাহলে এইটাকে অবশ্যই আপনি ক্লোজ করে দিবেন, আপনি একটা ইউনিক ফ্রেশ ইউআরএল অথবা ফ্রেশ পেজ ইউজ করবেন, ঠিক আছে। তো এটা খুব কম হয়, এরকম খুব কম পাবেন যে যারা চেইন লুপস ইউজ করে, ঠিক আছে। এই যে এইটাকেই হোয়াট ইজ রিডাইরেক্ট লুপস, মানে এক্সের সাথে ওয়াই করছেন আবার ওয়াইয়ের সাথে এক্স করে দিচ্ছেন। জাস্ট এইটাই বলছে, এতটুকুই বলছে এজ এ টেকনিক্যাল এসইও স্যামরাশের মধ্যে আমরা মনে হয় পেজ স্পিড ছাড়া মোটামুটি কভার করছি, ঠিক আছে। ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক করে ইউআরএল ইন্সপেকশনে দিছি, ঠিক আছে। সব কিছু তো না, রোবট কখন আসবে এটা ডিপেন্ড করে সুজন ভাই, ঠিক আছে। অনেক সময় 10 মিনিটসে ইন্ডেক্স হয়ে যায়, ঠিক আছে। 10 মিনিটসে আপনি ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক কভার করে ইউআরএল ইন্সপেকশন করেন, 30-20 মিনিটসে আপনারও হয়ে যাবে, ঠিক আছে, মাঝে মধ্যে। হ্যাঁ অবশ্যই অন্য সিএমএস এর জন্য টেকনিক্যাল এসইওর ভিডিও পাবেন আপনারা, ঠিক আছে। বুঝাইতে পারছি? স্যামরাশ নিয়ে পেজ স্পিড নিয়ে আর কিছু আছে? এখনও যদি মাথার উপর দিয়ে যান, আমার আর কোনো আসলে সত্যি আমি আর কোনো ওয়েই দেখছি না আপনাদের আর কিভাবে বোঝানো যায়। প্রথম ক্লাস থেকে প্রতিটা জিনিস ভেঙে ভেঙে বোঝাচ্ছি, যদি এখনও যায় রে ভাই কিছু করার নাই, বিকজ এইটা জাস্ট প্লে লিস্ট। আমরা কী কী করি টেকনিক্যাল এসইওতে, ক্রোলিং, ইন্ডেক্সিং জিনিসটা দেখবেন, ক্যানোনাইজেশনস, স্কিমাটা এবং আপনারা রিডাইরেকশনটা দেখবেন, দ্যাটস ইট। আর আসলে কি করার আছে আমার দিন শেষে, যতটুকু ইফোর্ট দিচ্ছি আমার থেকে দেওয়ার ততটুকু আমি দিচ্ছি। ওকে, এখন দেখেন এইটার এইখানে কিন্তু উদ্দেশ্য আছে। এই যে সে কিন্তু রিডাইরেকশনের কথা বারবার বলছে, একটা জিনিস খেয়াল করছেন, সে বারবার কিন্তু ক্রোল ডিপথের কথা বলছে, এইটার কথা। তার উদ্দেশ্য কি জানেন? পিপল যেন ইউজ করে তাদের টুলস, ঠিক আছে। আমি ফান্ডামেন্টালস বলে দিই টেকনিক্যাল এসইওর জন্য কি কি করতে হয়। এগুলো কিন্তু টুলস ইউজ করার জন্য। আপনি যদি ভালো করে জিএসসি এবং জিএটাকে ইনস্টল করতে পারেন, জিএসসি এবং জিএ ডাটাটা বুঝতে পারেন, জাস্ট যারা বিগিনার আছেন, তারপরে আপনি যদি স্কিমাটাকে অ্যাড করতে পারেন উইথ প্লাগইন, নো প্রবলেম। আপনি যদি ক্যানোনিক্যাল ট্যাগটাকে ওপেন করতে পারেন, আপনি যদি ব্রোকেন লিঙ্ক ফিক্স করতে পারেন, ঠিক আছে, ব্রোকেন লিঙ্ক ফিক্স করতে পারেন, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। ইন্ডেক্সিং, ক্রোলিং, এই জিনিসগুলো যদি করতে পারেন, ইন্ডেক্সিং অ্যান্ড ক্রোলিং আর পেজ স্পিড, দ্যাটস ইট। এর চেয়ে বেশি টেকনিক্যাল এসইওর কোনো কিছুই আপনাদের দিয়ে তো অ্যাট লাস্ট করানো হবে না। আপনারা এই জিনিসগুলো পুরোপুরি ডেভেলপারের আন্ডারে পড়ে, ঠিক আছে, রিডাইরেকশনগুলোও ডেভেলপারের আন্ডারে পড়ে। এই জিনিসগুলো যদি প্রপারলি কভার করতে পারেন, আলহামদুলিল্লাহ আর কিছুই লাগবে না, জাস্ট এই জিনিসগুলোকেই কভার করেন, কেমন? যারা ভয় পাচ্ছেন এখনও টেকনিক্যাল এসইও, আই থিঙ্ক এই জিনিসগুলো আপনারা খুব ভালো করেই বুঝতে পারছেন। ওকে চলেন আমরা আজকের জিনিসটাকে শেষ করি। টেকনিক্যাল এসইওতে বলছে প্ল্যান ইউর ওয়েবসাইট স্ট্রাকচার নিউ সাইট অনলি। আমি বিগিনার যেদিন প্রথম ক্লাস নিয়েছিলাম আমি বুঝাই দিয়েছিলাম, যদি নতুন সাইট হয় আপনার ওয়েবসাইটটাকে মেসি করবেন না, আপনার ওয়েবসাইটের হোম পেজটাকে আলাদা করেন, সার্ভিস পেজের এগেনস্টে আপনি সার্ভিস পেজ রাখেন, অ্যাবাউটটাকে সেপারেট করেন, ব্লগটাকে সেপারেট করেন, ব্লগ পেজের আন্ডারে আপনি রাখতে পারেন, ঠিক আছে। অ্যান্ড দেন সার্ভিসটাকেও আপনি চাইলে ডিভাইড করতে পারবেন। এটাকে বলা হয় সাইট স্ট্রাকচার, যা শুধুমাত্র ওয়েবসাইট যারা ক্রিয়েট করে বা ওয়েবসাইট যারা ডিজাইন করে তারাই এই জিনিসগুলো কী করে। আপনার কাজ হলো আপনি যেন প্রপারলি ইন্টারনাল লিঙ্ক করতে পারেন। সেকেন্ড হলো আপনার ওয়েবসাইটের যেন ক্রোলেবল হয়, মানে গুগল যেন ঠিকঠাকভাবে ক্রোল করতে পারে আপনার ওয়েবসাইট। মেক শিওর আপনার ওয়েবসাইটটা যেন ইন্ডেক্সেবল হয়, আপনি যেন প্রপারলি আপনার সাইটটাকে ইন্ডেক্স করতে পারেন, আপনি যেন HTTPS ভার্সনটা ইউজ করেন অলওয়েজ। দেন এখানে বলে দিচ্ছেন ওয়েবসাইট ইজ অ্যাক্সেসেবল এট ওয়ান ডোমেইন, সেম কথাই বলছে। মেক শিওর ইউর সাইট লোড ফাস্ট, আপনার সাইটটা যেন ফাস্টলি লোড হয়। মেক শিওর ইউর সাইট ডোমেইন ইজ মোবাইল ফ্রেন্ডলি। দেন ইনস্টল অ্যান ইমেজ কম্প্রেশন প্লাগইন। এই জিনিসটা কী হৃদয় ভাই? এই জিনিসটা তো নতুন আসছে। নতুন জিনিসটা বলতে বোঝায় ধরেন আপনার ওয়েবসাইটে অলরেডি যখন ইমেজগুলা ইউজ করা হয়, ইমেজগুলার সাইজ লেন্থ ঠিক করা হয় না, মানে যখন যেভাবে পারে অনেক ডেভেলপাররা করে দেয়। তো কিছু প্লাগইন আছে যেটা ইমেজ কম্প্রেস করতে হেল্প করে, ঠিক আছে। এবং এই প্লাগইন আপনারা পেইডভাবেই নিতে পারবেন, ঠিক আছে। পেইডভাবে ইমেজিফাই একটা প্লাগইন আছে, এটা দিয়ে ইউজ করা হয়। এবং আমরা যখন পেজ স্পিড অপটিমাইজেশন দেখব, আমাদের পেজ স্পিড অপটিমাইজেশনের যে প্লাগইন আছে
এই প্লাগইনটাও কিন্তু এই জিনিসটাকে সেট করে দিবে প্রপারলি। দেন বলতেছে ফিক্স ব্রোকেন পেজগুলো যেন ফিক্স করেন। তারপরে ডুপ্লিকেট কন্টেন্ট ইস্যু, যদি ডুপ্লিকেট কন্টেন্ট থাকে তাহলে ডুপ্লিকেট কন্টেন্টগুলোও যেন সলভ করেন। দ্যাটস ইট। দেখেন এই এইচরেফসেরও প্লে লিস্টে দেখেন তারা এক্সট্রা কোনো কথাই বলছে না, এবং প্রতিটা জিনিস দেখেন তাদের টুল সেল করার জন্যই মূলত। এখন আমি কি এই জিনিসগুলো কাভার করছি? এই জিনিসগুলো কি কাভার করছি আমি? এইটাই ছিল একটা ক্লাস, যে ক্লাসের মধ্যে এখন হৃদয় ভাই টেকনিক্যাল এসইওর জন্য আমরা কি কি করতে পারি প্রশ্ন জাগে না? আজকের ক্লাসটা পুরোপুরি কাভার করে নেন বিগিনার। সুজন ভাই মানে মাঝে মধ্যে সত্যি কথা বলতে মানে মাঝে মধ্যে আপনাদের ফ্লেক্সিবিলিটি দিলে না আপনারা অনেকটা বেশি করে ফেলেন। একটা জিনিস বুঝাচ্ছি, বারবার একটা টেক্সট করছেন। ওয়েবসাইটে যদি 3টা পেজ থাকে, সময় দেই না রে ভাই আপনাদের, বিশ্বাস করেন আপনাদের সময় দেই না আমি কোয়েশ্চেন করার জন্য। বৃহস্পতিবারে লাইভেও আসি, এখন একটা জিনিস ক্লাস নিচ্ছে, আপনি বারবার একটা টেক্সট কপি করে রাখছেন, পেস্ট করে দিচ্ছেন। আপনার ওয়েবসাইটে যদি 3টা পেজ থাকে, একটা পেজকে ইন্ডেক্স করি, তাহলে ওই একটাই র্যাঙ্ক করবে? এত ইজি র্যাঙ্ক করা? একটা পেজ দিলেন, একটা পেজই র্যাঙ্ক করলো, আপনি কোনো ধরনের টপিক ক্লাস্টারিং করলেন না, আপনার নিশ রিলিভেন্ট সাইট হলো না একটা পেজ দিয়ে। ইজ ইট লিগেলি পসিবল সুজন ভাই? পৃথিবীতে কোনো দিন শুনছেন একটা পেজ দিচ্ছেন, একটা পেজে র্যাঙ্ক করছেন? ক্লাস্টারিং করতে হয় টপিক্সটাকে, এই জিনিসটা বুঝতে হয়। এক্সপার্টিস, ট্রাস্টওয়ার্থি, অথরিটিভনেস। একটা পেজ নিয়ে তো কোনো ওয়েবসাইট হয় না রে ভাই। অ্যাবাউট আস সেকশন লাগে, কন্ট্যাক্ট আস সেকশন লাগে, যে যে সার্ভিস আছে সার্ভিসের সাবসেকশন লাগে, ঠিক আছে? প্রথম ভিত্তিহীন কথা, ওই একটাই র্যাঙ্ক করবে? একটা র্যাঙ্ক করবে না। এখন ওই একটা পেজে ক্লিক যদি ইউজার আমার ওয়েবসাইটে যায়, তাহলে কি বাকি 2টা পেজ খুঁজে পাবে? কারণ আমার বাকি 2টা পেজ কিন্তু ইন্ডেক্স করে নাই। ধরেন কেউ একজন ডাইন ইন্ডাস্ট্রি লিখে সার্চ করলো, ঠিক আছে? মাঝে মধ্যে কিছু ডাইন ইন্ডাস্ট্রি লিখে সার্চ করলো, সার্চ করার পরে আপনার ওয়েবসাইটে গেল, এই যে পেজগুলো আছে ডাজন্ট ম্যাটার ইন্ডেক্স হয় কি হয় নাই, এইগুলো তো খুঁজে পাবে। ইন্ডেক্স বলতে বোঝায় সার্চ রেজাল্টে আসবে না রে ভাই, এইখানে আসবে না। এই যে জিনিস আছে না, এই জিনিসের মধ্যে আসবে না। এবং এই সার্চ রেজাল্টে আসার যে প্রক্রিয়া, এইটাকে ইন্ডেক্স বলে। বুঝাইতে পারছি সুজন ভাই, নাকি আবার প্রথম থেকে বুঝাবো? মানে মাঝে মধ্যে পুরো ফ্লো। এই যে দেখেন আরেকজন পেনাল্টাইজ নিয়ে কথা বলতেছেন। মানে মাঝে মাঝে আমার মনে হয় যে 1-to-1 ক্লাস করি, বাট এই ব্যাচ টু বি অনেস্ট আমি আজকে বলে দিচ্ছি, এই ব্যাচ টু বি অনেস্ট আমার অনেক এক্সপেকটেশন ছিল। মানে এই ব্যাচ পুরো মেসি হয়ে গেছে, আমার জন্য মেসি হয় নাই। আমি প্রতিটা ক্লাসে যখন আসছিলাম টেকনিক্যাল এসইওতে, আপনারা একটা জিনিস বলেন আমাকে, যখন প্রতিদিন টেকনিক্যাল এসইওর ক্লাস নেওয়ার জন্য আসছিলাম, এসেই বলে দিছিলাম না যে এই টপিকস নিয়ে ক্লাস হবে? স্কিমাটা বুঝছিলেন না, মনে আছে? যখন স্কিমাটা বুঝছিলেন না, আই ক্যান ফিল ইট যে আপনারা বুঝেন নাই। পরবর্তীতে আমি স্কিমা নিয়ে পুরো আরেকটা দিন ক্লাস করছি, দেন স্কিমা নিয়ে পোস্ট করছি, ওইখানেও রেসপন্স করছি, দেন আবার লাইভ সেশনে গেছি। 5000 টাকার কোর্সে আর কি এক্সপেক্ট করেন? মানে 5000 যদি এখন যারা এখানে আসছেন তো টাকা দিয়ে ভ্যালু করছেন, যারা পুরো ক্লাসটাকে করাপ্টেড করছেন, আর কি এক্সপেক্ট করেন 5000 টাকার ক্লাসে? ক্যান ইউ শো মি? আমার একটা স্টুডেন্ট ছিল 11th ব্যাচে, ঠিক আছে? 11th ব্যাচে ওর 10th ব্যাচে ছিল, তার কোর্স ফি 8000 টাকা। তার কোর্স ফি 8000 টাকা। আহনাফ ভাইয়ে কোর্স করায় আমি যতটুকু জানি 12,000 টাকা রেকর্ডেড কোর্স। খালিদ ফারহান ভাইয়ের কথা বাদই দিলাম, ফারুক ভাইয়ের কথা বাদই দিলাম। বিশ্বাস করেন, যদি প্রফেশনালিজমের জন্য বা শুধু টাকার জন্যই আমি পে করতাম, আমার 21st ব্যাচে 1000 স্টুডেন্ট প্রায়, বিশ্বাস করেন কখনো একটা কোয়েশনও করে না, এবং তাদের জন্য আলাদা সাপোর্ট সিস্টেম আছে, আপনাদের জন্য আছে, ঠিক আছে? সো টাকার জন্য করাচ্ছি না, আবার বলছি, আপনারা যদি আমাকে রিকোয়েস্ট করে বলেন, 10 জন স্টুডেন্ট যদি এসে বলেন
যে হৃদয় ভাই টেকনিক্যাল এসইওটা কিছুই বুঝি নাই, যদি বলেন সত্যি কথা 10 জন স্টুডেন্ট মিলে হৃদয় ভাই টেকনিক্যাল এসইও বুঝি নাই, টু বি অনেস্ট আমি আবার আপনাদের 2 ঘন্টা সময় দেওয়ার জন্য রেডি। বাট বিশ্বাস করেন আমি কোনো টপিকস না ছেড়ে যাই নাই, আমি কোনো টপিকস ছেড়ে যাই না, প্রতিটা টপিকস টাচ করে গেছি। এবং আজকে আমি টেকনিক্যাল এসইওর একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি। যারা আমার বিগিনার স্টুডেন্ট আছেন, চলেন আমরা টেকনিক্যাল এসইওর কী কী করি, বা হৃদয় ভাই আপনি টেকনিক্যাল এসইওর কী কী করেন, খুব মনোযোগ দিয়ে বুঝেন ভাই, খুব মনোযোগ দেন, জাস্ট এইটা কভার করতে পারলেই হবে। ধরেন টেকনিক্যাল এসইওটা মূলত অল অ্যাবাউট ক্রোলিং আর ইন্ডেক্সিং। ধরেন আমার একটা ওয়েবসাইট বেস্ট এসইও এজেন্সি টিম, ধরেন আমার একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইট ধরেন এইটা হলো আমার একটা ওয়েবসাইট, এই যে ওয়েবসাইটটা আছে, ঠিক আছে, এই যে আমার একটা ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মধ্যে আমার একটা ক্লায়েন্ট আসলো, সে পুরোপুরি কিওয়ার্ড রিসার্চ করে কন্টেন্ট দিয়ে অন পেজ করাই আসলো। আসার পরে প্রথম টেকনিক্যাল এসইওর ইস্যু হলো যে আমার ওয়েবসাইটটা ক্রোল করবে এবং গুগলে প্রপারলি শো করবে, যেটা আমাদের ভাষায় বলা হয় ক্রোলিং অ্যান্ড ইন্ডেক্সিং। হৃদয় ভাই ক্রোলিং জিনিসটা কি আর ইন্ডেক্সিং জিনিসটা কি? এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটে যেন গুগলটা ঠিকঠাকভাবে এসে ক্রোল করতে পারে, এইটা মেক শিওর করবেন robots.txt এর মাধ্যমে। টু বি অনেস্ট, আপনার যদি র্যাঙ্ক ম্যাথটা থাকে, আপনার যদি ইয়োসটা থাকে, দুইটা থেকে একটা থাকলে এইটা নিয়ে আর টেনশনই করতে হবে না। robots.txt করলেন, সাইট ম্যাপটা ক্রিয়েট করে নিলেন ক্রোলিংয়ের জন্য। সাইট ম্যাপ ক্রিয়েট করা পর্যন্ত ক্রোলিংকেই ধরা হয়। এই যে সাইট ম্যাপ এবং robots.txt করে আপনি চলে গেলেন ইন্ডেক্সিং প্রসেসে। ইন্ডেক্সিং প্রসেসের জন্য কি করলেন, জিএসসিটাকে অ্যাক্টিভেটেড করলেন এবং জিএসসির মধ্যে সাইট ম্যাপের জায়গায় গিয়ে সাইট ম্যাপটাকে সাবমিট করে দিলেন। এবং খেয়াল রাখবেন আপনার প্রপারলি যেন নেটওয়ার্কিং থাকে, লিঙ্কিং থাকে, ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্কিং যেন পারফেক্টলি থাকে, কন্টেন্টটা যেন ডুপ্লিকেট না হয়, ওয়েবসাইটের স্ট্রাকচার যেন দেখতে সুন্দর হয়। দ্যাটস ইট। আপনি যদি প্রপারলি করেন 7 to 21 ডেজ লাগবে মোটামুটি পেজ ইন্ডেক্সিং হতে শুরু করতে। একটা ট্রিক্স বলে দেই, যখন দেখবেন এই পেজ ইন্ডেক্স হয়ে গেছে, অন্য একটা পেজ ইন্ডেক্স হয় না, এইটার সাথে যদি ইন্টারনাল লিঙ্কিং করেন, গভর্নমেন্ট সাইট অথবা উইকিপিডিয়ার সাথে যদি ভালো এক্সটার্নাল লিঙ্ক করতে পারেন, 100% ইন্ডেক্স হয়ে যাবে। ক্রোলিং এবং ইন্ডেক্সিং জিনিসটা দেখলেন, তারপরে ক্রোল ডিপটা দেখলেন বা ক্রোলিং ইরোরটা দেখলেন। যদি দেখেন সামহাউ একটা পেজ কোনোভাবে ইন্ডেক্স হচ্ছে না, যদি দেখেন কোনোভাবে ইন্ডেক্স হচ্ছে না, আপনি এইটাকে আবার ইউআরএল ইন্সপেকশনে গিয়ে সাবমিট করেন, রিকোয়েস্ট করলেন, তারপরেও যদি ইন্ডেক্স না হয়, জাস্ট পুরো পেজটাকে কপি করে রাখেন, মেইন পেজটাকে ডিলিট করে দেন, ডিলিট করার পরে এই কপি পেজটাকে নতুন করে পাবলিশ করেন, দেন আবার ইউআরএল ইন্সপেকশনে দেন, প্রপার লিঙ্কিং করেন, 100% ইন্ডেক্স হয়ে যাবে। আপনি যদি ক্রোলিং, ইন্ডেক্সিং এবং জিএসসিটাকে কভার করতে পারেন, তারপরে আসে হলো আপনার গুগল অ্যানালাইটিক্স, যেটার ভিডিওটা আমি আপনাদের দিয়ে দিব একটু পরে, দেখে নেবেন গুগল অ্যানালাইটিক্সটা। গুগল অ্যানালাইটিক্স কী, কেন, কীভাবে, পুরো আমি ভিডিওটা দিব এবং আপনারা বুঝতে পারবেন। গুগল অ্যানালাইটিক্সটা কভার করার পরে আপনি কি দেখবেন, যে জাস্ট ট্রাফিকটা ট্রেক করলেন, এই দুইটা জিনিস ডান। এখন আপনি আপনার ওয়েবসাইট নিয়ে সন্তুষ্ট, ইন্ডেক্স হওয়া শুরু হচ্ছে, তখন আপনি কি করবেন, দেখবেন যে আপনার ওয়েবসাইটে স্ট্রাকচার ডাটাটা অ্যাপ্লাই করা আছে কিনা বা স্কিমাটা অ্যাপ্লাই করা আছে কিনা। আপনারা ট্রাই করবেন স্কিমাটা যেন প্লাগইন দিয়ে করেন, আপনি প্লাগইন দিয়ে স্কিমাটা জেনারেট করে দিলেন। আর যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা তো জানেন কিভাবে করতে হয়, এবং আশা করি আপনারা কোডগুলোকে এনে প্রপারলি কস্ট করতে পারবেন। স্কিমা প্লাগইন দিয়ে জেনারেট করলেন, প্লাগইন দিয়ে জেনারেট করার পরে আপনার কাজ ডান। ক্যানোনিক্যাল ট্যাগটা অটোমেটিকভাবেই সেট আপ করা থাকবে, আপনাকে কোনো ওয়েবসাইটের জন্য কোনো কিছু করতে হবে না, ক্যানোনিক্যাল জিনিসটা অটোমেটিকভাবেই সেট আপ করা থাকে। তারপরে আপনি দেখলেন কোনো ব্রোকেন ইন্টারনাল লিঙ্ক আছে কিনা, ব্রোকেন এক্সটার্নাল লিঙ্ক আছে কিনা, সলভ করলেন। তারপরে আপনি দেখলেন কোনো 404 ইরোর আছে কিনা আপনার ওয়েব পেজের মাধ্যমে। ব্রোকেন ইন্টারনাল এক্সটার্নাল লিঙ্ক দেখতে হয় একটা ওয়েবসাইটের মধ্যেখানে, আর এই 404 ইরোরটা আসে আপনার পুরো ওয়েবসাইটের জন্য, অ্যান্ড ইউ নো হাউ ক্যান সলভ। দেন আপনার কাজটা হয় যে আপনি যেন প্রপারলি স্পিড আপের জন্য কাজ করতে পারেন। এবং আগামীকালকের ক্লাসে আমরা পেজ স্পিড অপটিমাইজেশন নিয়ে কথা বলবো, প্রথম থেকে শেষ পর্যন্ত আমি ফ্রিতে দেখাই দিব এবং পেইডতে কিভাবে করতে হয় এইটাও দেখাই দিব প্রপারলি।
আমি কি পুরো একটা ওভারভিউ দিতে পারছি যে টেকনিক্যাল এসইওর জন্য কি কি করতে হয়? একটা ওভারভিউ পাইছেন? এখন এই এতটুকু যে বললাম, এইখান থেকে কে কোন জিনিসটা বুঝেন নাই? জাস্ট এতটুকু যে বোঝাইলাম, এইখান থেকে কোন জিনিসটা বুঝেন নাই? অ্যাডমিন নিয়ে কি করেন না ভাই, এইটা বেস্ট অ্যাডমিন, হয়তো বা আপনারা সাপোর্টটা নিতে পারতেছেন না, ঠিক আছে? ওয়ান অফ দ্য বেস্ট অ্যাডমিন সাপোর্ট সিস্টেম, ঠিক আছে? তারা অ্যাডমিনের পাশাপাশি অলওয়েজ আমার সাথে কানেক্টেড থাকে। কেমন? অ্যাটলিস্ট আমাকে এইটা বললেন না যে হৃদয় ভাই সাপোর্ট পাচ্ছি না, বিকজ আমি মানতে পারবো না যদি তারা 19 ব্যাচ থেকে সাপোর্ট পাচ্ছে, 18 ব্যাচ থেকে সাপোর্ট পাচ্ছে, যদি বলেন অ্যাডমিনদের মেনশন দেওয়া যায় না কেন? আপনি ফলো করেন, আমাকে মেনশন দেন কিভাবে? যদি বলেন এই কথা, তাহলে আসলে আমার আমার কেন জানি না কষ্ট হবে। এবং আমি একটা জিনিস, দাঁড়ান আমি কল করছি। এই সবুজ, 20 বেছে নাকি তোমরা আমাদের অ্যাডমিন সাপোর্ট পাচ্ছে না? তুমি কিভাবে অ্যাডমিনদের সাপোর্ট নিবে এটা নিয়ে পোস্ট করো নাই? তাহলে ভাই কেন এত ক্লেম আসবে? তারা ম্যাক্সিমাম স্টুডেন্ট বলছে যে আপনাদের খুঁজেই পাচ্ছেন না। আপনারা 20 জন অ্যাডমিন কি করেন ভাই? আমি লাইভ ক্লাস থেকে আপনাকে কল দিচ্ছি। এইরকম হলে তো ভাই আমার পুরো ওয়েস্ট অফ মানি না? জাস্ট তুমি 20 বেচে একটু দেখো। হ্যাঁ হ্যাঁ, 20 বেচে তুমি পোস্ট করো 20 বেচে সব অ্যাডমিনদের মেনশন দিয়ে, যেন আমি এই ব্লেমটা আর যেন আমি না পাই, ঠিক আছে? যে হচ্ছে না, সাপোর্ট পাচ্ছে না, ঠিক আছে? তুমি পুরো রিকোয়ারমেন্ট দিয়ে পোস্ট করো, ঠিক আছে? পোস্ট করো, আবার পোস্ট করো, কিভাবে তারা সাপোর্ট নেবে। আবার পোস্ট করো, দিস ইজ দ্য লাস্ট টাইম, ঠিক আছে? ওকে, সাপোর্ট সিস্টেম ওকে, ঠিক আছে? এখন কোন জিনিসটা বোঝেন নাই টেকনিক্যাল এসইওর পেজ স্পিড ছাড়া, ঠিক আছে? পেজ স্পিড ছাড়া কি বুঝেন নাই সাপোর্ট, সরি, টেকনিক্যাল এসইওর? ক্রোল ডিপ নিয়ে মনে হয় নূর মোহাম্মদ ভাই কিছু বলছিলাম একটা জিনিস। ক্রোল ডিপ নিয়ে মনে হয় বলছিলাম যে অডিটের সময় আমি দেখাই দিব। বাট মেসেঞ্জারে রিপ্লাই করে যদি রিপ্লাই না পান, দিস ইজ নট আওয়ার প্রবলেম, ঠিক আছে? হ্যাঁ, যারা দেয় না তাদের রিমুভ করা হয়ে গেছে, ঠিক আছে? রিমুভ করা হয়ে গেছে অলরেডি, এবং তাদের ক্লাসরুম থেকে রিমুভ করা হয়েছে, গ্রুপ থেকেও রিমুভ করা হয়ে যাবে, ঠিক আছে? লাস্ট ক্লাসের সুজন ভাই, আই থিঙ্ক আপনার সাথে আমার পার্সোনাল কনভারসেশন দরকার। লাস্ট শিটের লিঙ্ক মেসেঞ্জারে দিছিলাম না? এখানে দিছিলাম না লাস্ট যে শিটের লিঙ্ক, মনে আছে? ওকে, আমরা টেকনিক্যাল এসইওর একটা কাভার পাইছি, মানে আমরা এখন একটা স্টেপস তো পাইছি অ্যাটলিস্ট কী কী করতে হয়। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আগামীকালকে পেজ স্পিড অপটিমাইজেশন নিয়ে ক্লাস করব। ক্লাসগুলো মিস করেন না। আমরা টেকনিক্যাল এসইওর আরও 2 থেকে 3টা ক্লাস করব, ঠিক আছে? 3টা ক্লাস। শামসুর ভাই পরে জয়েন হয়েছেন, এসএসএল আর এইচটিটিপিএস কি আমরা করব নাকি ডেভেলপার করব? এত সুন্দর করে বলছি, বিশ্বাস করেন। আপনারা মাঝে মাঝে কী করেন, এত সুন্দর করে বলছি, ট্রাস্ট মি ভাই। এসএসএল জিনিসটা কি, কেন হোস্টিংটা দেয়? কারণ এটা একটা সার্টিফিকেট, ইউ কান্ট কোড ইট অর ইউ ক্যান ডু সামথিং। এসএসএলটা একটা সার্টিফিকেট। রমজান ভাই, আপডেটেড ক্লাসের লিঙ্ক অনেক কষ্ট করে পাইছেন? কেন রে ভাই? ক্লাসরুমে পিন করা আছে, গতকালকে আমি নিজে পোস্ট করে দিয়ে দিলাম। এখন বুঝতে পারছেন দিন শেষে যে 1-2 জন যে কন্ট্রোভার্সি করে পড়ে কই থেকে আসে এগুলা? মানে মাঝে মধ্যে বলে না যে কী রে ভাই, তাবিজ সেল করার জন্য চলে আসছে তাবিজ বিক্রেতা। 1 ঘন্টা ক্লাস নিয়ে দেখেন, তারপরে বুঝবেন, ঠিক আছে? ওকে,
ঠিক আছে, চলেন আমরা শেষ করি আজকের জিনিসটাকে কাভার করেন। আর আমরা আগামীকালকে পেজ স্পিড অপটিমাইজেশন নিয়ে ক্লাস করব। আগামীকালকে পুরোপুরি চ্যাট অফ থাকবে, ঠিক আছে, পুরোপুরি চ্যাট অফ থাকবে ইনশাল্লাহ। আমরা আগামীকালকে আবার ক্লাস করব। আর লাস্টের ভিডিওর কোয়ালিটি ঠিক ছিল আমরা যখন রিডাইরেকশন নিয়ে ভিডিও দিয়েছিলাম আপনাদের? ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। ইয়েস সৌরভ ভাই, ডু ইউ নিড এনিথিং? You okay? Yes, I have done. একটু সময় লাগবে।